নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূল ও বিজেপির প্রতিনিধির দল। ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল ও বিজেপি। বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল যাবে কমিশনে, তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে কমিশনে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোট নিয়ে তিনি অভিযোগ করার পরে এবং বেশ কিছু তথ্য তুলে ধরার পরে রাজ্যের বিভিন্ন জেলাতে এই ভুতুড়ে ভোটের খোঁজ পাওয়া গিয়েছে। জানিয়ে নির্বাচন কমিশনও বাধ্য হয়েছে প্রেস কনফারেন্স করে জানাতে যে তারা 3 মাসের মধ্যে গোটা বিষয়টিকে শর্ট আউট করার চেষ্টা করবে। তারপরেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপি, তারাও যাবে তৃণমূল কংগ্রেসে নির্বাচন কমিশনের দপ্তরে। এই দুটো রাজনৈতিক দলের এই যে কর্মসূচি, মূলত দুজনেরই কি উদ্দেশ্য? দেখো, ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ তারা যেরকম জাতীয় নির্বাচন কমিশনে আজকে তারা অভিযোগ জানাতে যাচ্ছেন, তার পাশাপাশি বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল তারাও কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনে তারা যাবেন নালিশ জানাতে। সেক্ষেত্রে বিকেল 4:30-র সময় বিজেপির প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে এবং ঠিক তার 1 ঘন্টা পরে বিকেল 5:30টার সময় তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ তারা জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন। যেটা জানা যাচ্ছে যে এর আগেই গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের যে সাংগঠনিক সভা, সেই সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে একেবারে তথ্য দিয়ে গুজরাট, হরিয়ানা রাজ্যের ভিন রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, সেটা কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন কমিশন 2 দফায়, প্রথম দফায় তারা জানিয়েছিল যে একই এপিক নাম্বারে এরকম দুজনের নাম থাকতে পারে না। পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে দ্বিতীয় যে বিবৃতি জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তাতে কিন্তু যে আগামী 3 মাসের মধ্যে এই ভুয়ো ভোটার তারা সরাবে, এমনটা কিন্তু তারা চিন্তা ভাবনা করেছে। ফলে কার্যত বলা যেতে পারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগটি কিন্তু মান্যতা দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং তারা পরোক্ষে স্বীকার করে নিচ্ছে যে ভুয়ো ভোটার রয়েছে। আজকে 10 সদস্যের 10 জন সাংসদের যে তৃণমূলের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে যাবে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা জানতে চাইবে যে এই কতজন এরকম একই এপিক নাম্বারের ভোটার রয়েছে, ডাবল এন্ট্রি কতজন রয়েছে, সেই তথ্যটা জাতীয় নির্বাচন কমিশন জানাক। কেননা তারা যে টাইম ফ্রেম দিয়েছে, অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে তারা চাইছে যে এই ভুয়ো ভোটারদের বাদ দিতে, তাহলে কতজন ভুয়ো ভোটার রয়েছে সেটা যদি না জানানো হয় তাহলে এই নির্দিষ্টভাবে টাইম ফ্রেম কিভাবে দেয়? এই দুটি প্রশ্নই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইবে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, কার্যত কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্যে বিজেপি যথেষ্ট চাপে। কেননা তৃণমূল কংগ্রেসের যে আজকে বিকেল 5:30টার সময় যে নির্দিষ্ট জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু বিজেপির আগে থেকে কিন্তু কোনো কথা ছিল না। বিজেপির আজকে 4:30টার সময় তারা টাইম দিয়েছে এবং সেক্ষেত্রে কার্যত একটা অস্বস্তি তৈরি হয়েছে রাজ্যে বিজেপির মধ্যে। তারাও কিন্তু পাল্টা এই ভুয়ো ভোটার নিয়ে তারা জানাতে চাইছে যে 2019 থেকে 2025 পর্যন্ত গত 7 বছরে রাজ্যের এই ভোটার তালিকায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এবং বিভিন্ন বিধানসভার তথ্য, বিধানসভা ভিত্তিক তথ্য তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনে জানাবে। ফলে একদিকে যেরকম বলা যেতে পারে শাসক দলের প্রতিনিধিরা এবং অন্যদিকে বিজেপির প্রতিনিধিরা, বিরোধী দল, রাজ্যের দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু 2026-এর বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটারের ইস্যুকে সামনে নিয়ে এসে তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্য যেমনটা জানালো, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একদিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল, অপরদিকে বিজেপিরও 4 সদস্যের প্রতিনিধি দল তারা আর কিছুক্ষণ পরেই জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবে। দুজনেরই কিন্তু এই ভুয়ো ভোটার নিয়ে তারা অভিযোগ জানাবেন এবং ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেস বিশেষ করে ভুতুড়ে ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলাতে কিন্তু এই ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে, যে তথ্য তারা নির্বাচন কমিশনের কাছে পেশও করেছে। এবং বেগতিক বুঝে নির্বাচন কমিশনকেও কিন্তু 2 দফায় সাংবাদিক সম্মেলন করে বা 2 দফায় কিন্তু গোটা বিষয়টি নিয়ে তাদেরকে বলতে তারা বাধ্য হয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে তারা আগামী 3 মাসের মধ্যে গোটা বিষয়টিকে তারা সমাধানের পথে আসবেন, সেটা কিন্তু তারা জানিয়েছেন।
শুভেন্দুর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাপসী মণ্ডল। তৃণমূল ভরসা রাখলে ভোটে লড়বেন তাপসী। তাপসীকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর জন্যই বিজেপি ত্যাগ, মন্তব্য তাপসী মণ্ডলের। গতকালই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরে শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাপসী মণ্ডলকে 50,000 ভোটে হারানো হবে। পাল্টা এবার তাপসী মণ্ডল তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তার বক্তব্য যে যদি তৃণমূল ভরসা রাখে তিনি ভোটে লড়বেন। তাপসী মণ্ডল তিনি ঠিক কি বলছেন আজকে শুনব। চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। আমি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিচ্ছি, এই দল যদি আমাকে টিকিট দেয় আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। শুভেন্দুবাবু যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, এই নিয়ে কথা বলবো সৌম্যজিতের সঙ্গে। সৌম্যজিৎ, যেটা জানতে চাইবো যে এই শুভেন্দু অধিকারী হাত ধরেই তাপসী মণ্ডলের বিজেপিতে জয়েন করা, তারপর সেখান থেকে টিকিট পেয়ে এমএলএ হওয়া, এবং আজকে তিনি দল ত্যাগ করে বলছেন শুভেন্দুর জন্যই তিনি বিজেপি ত্যাগ করলেন। সমস্যাটা কোথায় ছিল এতদিন? দেখো ঋষিকেশ, 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী হাত ধরেই কিন্তু তৎকালীন সিপিআইএম নেত্রী তিনি বিজেপিতে জয়েন করেছিলেন তাপসী মণ্ডল। আর জয়েন করার কিন্তু 1 বছরের মধ্যেই তাকে বিজেপির জেলা সভাপতি করে দেওয়া হয়েছিল। তিনি যে পদে ছিলেন তাকে বারবার শুভেন্দু অধিকারী ছাড়াও বিভিন্ন বিজেপি নেতারা তাকে ক্ষমতা লোভী বলছেন। তার কারণ যেটা বারবার উঠে আসছে যে জেলা সভাপতি তাকে না, যখন একটা বিজেপির একটা ফর্ম উঠে আসে যে জেলা সভাপতি যারা থাকবেন তারা এমএলএ পদে থাকতে পারবেন না, এরকম একটা ব্যাপারের পরে কিন্তু তাপসী মণ্ডল তাকে জানিয়ে দেওয়া হয় তিনি জেলা সভাপতি থাকছেন না। আর সেই কারণেই তিনি দলত্যাগ করছেন ক্ষমতার লোভে, এমনটাই কিন্তু শুভেন্দু সহ বিভিন্ন বিজেপি নেতৃত্বরা দাবি করেছে। তবে তোমাকে যেটা বলি যে বেশ কিছুদিন আগেই অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা সাংসদ, তার সাথে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল তাপসী মণ্ডলের। এবং তাপসী মণ্ডল যেটা বলছেন যে তিনি যে বিজেপি ছাড়লেন তার মূল কারণ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, কেননা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী চালনা করছেন। মূল দল ছাড়ার কারণটাই কিন্তু শুভেন্দু অধিকারী। বিজেপি তিনি তার বিজেপির উপর কিন্তু কোনো রাগ নেই, তার যা রাগ কিন্তু তিনি তার শুভেন্দু অধিকারীর উপরে তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এক না একতন্ত্র চালানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেটারই বিপক্ষে, যার জন্যই কিন্তু তিনি দল ত্যাগ করছেন। তিনি আরো দাবি করছেন যে হলদিয়ায় যারা উদ্বাস্তু যে সমস্ত ফ্যামিলি রয়েছে তাদের চাকরির জন্য তিনি বারংবার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দলরা। সেই কারণগুলোতেই কিন্তু তার মূল ক্ষোভ একটা জন্মেছিল এবং তিনি কিন্তু তার বক্তব্যে সেটা স্পষ্ট করেছেন। সৌম্যজিৎ, তাপসী মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী দিনে তাহলে কি কোথাও গিয়ে এই 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে, শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত যেই সমস্ত এলাকা সেই সমস্ত বিধায়করা, বিশেষ করে বিজেপি বিধায়করা বা আর যারা রয়েছেন তারাও কি আস্তে আস্তে তৃণমূলের দিকে আসতে চলেছে, এমন কোনো খবর কি রয়েছে তাপসী মণ্ডলের হাত ধরে? যখন যেটা তৃণমূল উচ্চ নেতৃত্ব সূত্রে খবর যে শুধু তাপসী মণ্ডল নয়, তাপসীর পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন বিজেপি বিধায়করা তারাও কিন্তু তৃণমূলে আসতে চলেছেন এবং তৃণমূল কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছে। যেমনটা তাপসী মণ্ডল গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাকে কিন্তু স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেরকমই যারা আসতে চলেছেন পরবর্তীকালে, যেমনটাই তাদের দাবি যে আরো অনেক বিজেপি এমএলএ তারা কিন্তু তৃণমূলে যোগদান করবেন, প্রত্যেকেই স্বাগত জানাবে তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু সূত্রের খবর। সৌম্যজিৎ, এই মূলত কি এই হলদিয়া শিল্পাঞ্চল তার শ্রমিক সংগঠন কাদের দখলে থাকবে বা সেখানে এই শিল্পাঞ্চলের প্রতিপত্তি কার দিকে থাকবে সেটা নিয়ে কি তাপসী মণ্ডল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মধ্যে একটা টাসেল চলছিল বহুদিন ধরে? হ্যাঁ দেখো, এই টাসেলটা বহুদিন ধরেই চলছিল, যেটা বারবার সামনে এসেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারংবার তাপসী মণ্ডলকে আক্রমণ ছাড়িয়েছিলেন এবং তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি শরিকা তিনিও কিন্তু তাপসী মণ্ডলকে ছেড়ে কথা বলেননি। একটা সংযোগ কিন্তু একটা দেখা যাচ্ছিল মাঝখানেক ধরে যে তাপসী মণ্ডলের সাথে বিজেপি নেতৃত্ব বলা ভুল, শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং সেটা কিন্তু তাপসী মণ্ডলের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা টুইটার হ্যান্ডেল লক্ষ্য করলে দেখা যাচ্ছিল যে বিজেপি সম্পর্কিত বিভিন্ন ছবি যা তার অ্যাকাউন্টে ছিল তাতে কিন্তু আস্তে আস্তে মুছে ফেলছিলেন এবং তার বসত বাড়ি, সেই বসত বাড়িতেও কিন্তু বিজেপির বিভিন্ন পতাকা আঁকা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে তিনি সরিয়ে ফেলছিলেন এবং তারপরেই তার আকস্মিকভাবে তৃণমূলে যোগদান। এই এবং যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার মূলত যে ক্ষোভ সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন।
অনেক ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ফের উত্তপ্ত হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। তারপরেই স্পিকার মঙ্গলবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনো কাগজ না দেওয়ার নির্দেশ দেন। প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন পদ্ম বিধায়করা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, ঠিক কি ঘটেছিল তখন, কি নিয়ে এই বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে? ঘটেছিল তার কিন্তু একটা প্রেক্ষিত রয়েছে, কারণ গতকাল যেভাবে তাপসী মণ্ডল দল ছেড়েছিলেন, তিনি বিধানসভায় তিনি এসেছিলেন, বিধানসভার সমস্ত বিধায়কদের সঙ্গে তিনি সেখানে মধ্যাহ্নভোজ ছেড়েছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন, তারপরে তিনি দল ছেড়েছিলেন। তারপর থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজনৈতিকভাবে চাঙ্গা হওয়ার জন্যই আজকে বিধানসভায় একটি মুলতবি প্রস্তাব নিয়ে এসেছিলেন। সেই মুলতবি প্রস্তাবে বেশ কিছু ধর্মীয় বিষয় ছিল বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেটিকে গ্রহণ করেননি, এবং তারপরে বিজেপি বিধায়করা বিধানসভার অভ্যন্তরে যে প্রশ্নোত্তরের যে কাগজপত্র দেওয়া হয় সেইগুলো তারা ছিঁড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখনই বিধানসভা স্পিকার বলেন যে এই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের যাতে এইসব কাগজ না দেওয়া হয়, কারণ যেগুলো তাদের পড়ার জন্য, তাদের শিক্ষার জন্য দেওয়া হচ্ছে এবং কার্যপ্রণালী বোঝানোর জন্য দেওয়া হচ্ছে, সেই জায়গাতে তারা সেগুলোকে নষ্ট করছেন। তারপরেই কিন্তু বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং মিছিল করে তাদের হাতে বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার ছিল, সেগুলো নিয়ে তারা বিধানসভার গেটে বিক্ষোভ করেন এবং আগামী কাল থেকে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলন করবেন। এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, আগামী কালও কিন্তু বিধানসভার অভ্যন্তরে একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে, যা কিন্তু বিধানসভায় বিজেপি বিধায়কদের আজকের বৈঠক থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কিন্তু অত্যন্ত নজিরবিহীন হতে চলেছে। সেই মতোই কিন্তু আজকে বিজেপি বিধায়করা বিক্ষোভ করেন এবং সেখানে শুভেন্দু অধিকারী বলেছেন আগামীকাল থেকে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে? যে তারা আগামী দিনে বিধানসভার অভ্যন্তরে যে বিক্ষোভ করবেন, তা নাকি স্মরণকালে বিধানসভায় সেই বিক্ষোভ হয়নি। সেই বিক্ষোভের ধরন বা প্রকৃতি কি হবে তা কিন্তু তারা পরিষ্কার করেননি। তবে সেই জায়গাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়করা যে কয়েকজন এখনো পর্যন্ত বিধানসভার অভ্যন্তরে রয়েছেন, ইতিমধ্যেই 10-12 জন দল ত্যাগ করেছেন। বেশ কয়েকজন বিধায়ক বিধানসভা আসা বন্ধ করে দিয়েছেন এবং বিধানসভার অভ্যন্তরে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, কারণ একাধিক বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেই জায়গাতে একটা অবিশ্বাসের বাতাবরণ বিধানসভায় বিজেপির যে পরিষদীয় দল রয়েছে সেখানে শুরু হয়েছে। সেই জায়গাতে আজকে তাদের এই বিক্ষোভও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই তারা কিন্তু রাজনৈতিকভাবে শুধুমাত্র আইওয়াশ করার জন্য আজকে যে কর্মসূচিটা করেছেন, আগামী কাল থেকেও তারা এই কর্মসূচি করবেন বিধানসভার অভ্যন্তরে। এছাড়াও তারা যাদবপুরে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি করবেন এবং 2-1 দিনের মধ্যে তারা কিন্তু বারুইপুরেতেও বিক্ষোভ করবেন, অর্থাৎ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র সেখানেও তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। অর্থাৎ বিধানসভার অভ্যন্তরের লড়াই একেবারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র সেখানে নিয়ে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো। খুব ভালো, এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ ছিঁড়ব আর ওই স্পিকারকে দিয়ে আসবো। বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে বিল আনবে রাজ্য বিজেপি। বিধায়কের প্রশ্নের উত্তরে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফি বৃদ্ধি, অভিভাবকদের উপরে চাপ সহ নানা অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত। শীঘ্রই একটি কমিশন করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি জানিয়েছেন এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুনুন। যে বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা বেসরকারি স্কুলের উৎকর্ষ, বেসরকারি স্কুলের তাদের পড়াশোনার মান, বেসরকারি স্কুল থেকে সিবিএসই বা আইসিসি বোর্ডে দারুণ দারুণ স্টুডেন্ট বেরোয়। বেসরকারি স্কুলের গুলোর ক্ষেত্রে আমরা তাদের যে কৃতিত্ব
তা আমরা কখনোই অস্বীকার করি না। আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, যে এই বেতন বৃদ্ধি। অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরাল পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। সরকারি স্কুলের ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় স্কুলে এ নিয়ে আমরা কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, বেসরকারি স্কুলগুলোর যে ফি, সেই ফি বহুদিন ধরেই কিন্তু রাজ্যে বিভিন্ন স্কুলগুলোতে দেখা যাচ্ছে আকাশছোঁয়া ফি। বারবার অভিযোগ করা হয়েছে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শিক্ষামন্ত্রী তিনি বলছেন কমিশন গঠন করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। সেটা হলে কতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে? কারণ আর তো কয়েকদিনের মধ্যেই আবারও এই বেসরকারি স্কুলগুলোতে ভর্তি, রিঅ্যাডমিশন, এই সমস্ত কিছু শুরু হয়ে যাবে। শিক্ষামন্ত্রী কোনো সময় না বললেও আজ বিজেপির বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তিনি এই বেসরকারি স্কুলে ব্যয় বৃদ্ধি এবং এই ব্যয় বৃদ্ধির ফলে অভিভাবকদের নাভিশ্বাস উঠছে এবং সরকারি তারা সুযোগ নিয়েও তারা সরকারের কোনো কথা শুনছে না। সেক্ষেত্রে সরকারের কি করণীয় তা জানতে চাইলে স্পষ্টভাবে স্কুল শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে বেসরকারি স্কুলের ফি কাঠামোর উপর নিয়ন্ত্রণ করতেই ইতিমধ্যেই একটা শিক্ষা কমিশনের চিন্তা ভাবনা করছে সরকার। বেসরকারি, এটা ঠিক যে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ, নানান ধরনের অভিযোগ, কাজ ভেঙে পড়া, এরকম ঘটনার অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে আসছে এবং সেই দপ্তর সংশ্লিষ্ট কমিশন এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করবে। পাশাপাশি স্কুলগুলো যাতে অতিরিক্ত মুনাফা করার লক্ষ্যে ব্যবসা চালাতে না পারে এই সংক্রান্ত একটু বিলও সরকার আনতে চলেছে। ফি বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী এর আগেই জানিয়েছিল যে বাংলা মাধ্যমে স্কুলের থেকে ঝোঁক কমে যাচ্ছে অভিভাবকদের, এখন সবাই ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছে। আর সেই চাহিদা বৃদ্ধির কারণেও ফি নিয়ে এত অশান্তি। কেন এর আগেও জানো যে এর আগেও লকডাউনের পরবর্তীকালে দেখা গিয়েছে বেসরকারি স্কুলগুলো তাদের ফি নিয়ে অভিভাবকদের উপর, ইভেন কি বাচ্চা যে স্কুলের পড়ুয়াদের তাদের উপর একটা চাপ সৃষ্টি করেছিল যে ফি না দিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, পরীক্ষা দিতে দেওয়া হবে না, পরীক্ষা দিলেও রিপোর্ট কার্ড দেওয়া হবে না, এই ধরনের চাপ। তখনই কিন্তু সরকার 2023 সালে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল এবং সেই মর্মে কিন্তু একটা কমিশন করার কথা বলা হয়েছিল, যদি এই কমিশন শিক্ষামন্ত্রী বলছেন। এবং এই কমিশন কিন্তু এই বিভিন্ন স্কুল সংক্রান্ত বিষয়ে কেন যেভাবে ফি নেওয়া হচ্ছে বেসরকারি স্কুলগুলো এবং দিনের পর দিন যা বাড়ানো হচ্ছে অভিভাবকদের পক্ষে কিন্তু রীতিমতোই নাবিশ্বাস হচ্ছে। এবং এই ঘটনা বলার পরে, বিধায়ক বলার পরে এবং শিক্ষামন্ত্রী বলার পরে কিন্তু তাকে সমর্থন জানান অধ্যক্ষ নিজে। এবং এই ঘটনা যে স্কুলগুলো যেভাবে অভিযোগ আসে স্কুল থেকে, সেই অভিযোগ নিয়েই কিন্তু এই কমিশন পুঙ্খানুপুঙ্খ দেখবেন এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং এই বিল যখন পাস হবে, এই বিলের পাস করানোর সময় বিরোধীদের সহযোগিতা প্রার্থনা করেছেন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আচ্ছা, ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। জেপি নাড্ডাকে চিঠি বিজেপির প্রাক্তন সংখ্যালঘু মোর্চা সহ সভাপতির সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। বিজেপি থেকে বিধায়কদের তৃণমূলে যোগদান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ রয়েছে চিঠিতে। শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে এই চিঠি দেওয়া হয়েছে জেপি নাড্ডাকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন। অঞ্জনদা, প্রাক্তন সংখ্যালঘু মোর্চা সহ সভাপতির যে চিঠি জেপি নাড্ডাকে, সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ, বিভিন্ন দলত্যাগ নিয়ে তো রয়েছে, এছাড়াও একাধিক অভিযোগ করেছেন। আর কি কি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই, বা মূল অভিযোগটা কি? তা দেখো, দুটো বিষয় মূলত অভিযোগ করেছেন। একটা অভিযোগ করেছে যে 30% বুথে কোনো বুথ কমিটি থাকবে না, বিজেপির
কোনো প্রচার থাকবে না, এইটা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তিনি আর্জি জানিয়েছেন মূলত। কারণ 30% বুথে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রায় 89টা আসন কার্যত ছেড়ে দেওয়া হচ্ছে শাসক দলকে, এবং 89টা আসন যদি ছেড়ে দেওয়া হয় 294-এর মধ্যে আর সামান্য 50-60টা আসন পেলেই কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। এইটার উনি প্রতিবাদ জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। আর দ্বিতীয় বিষয় বলেছেন যে এই যে তপতি মণ্ডল চলে গেলেন, এটা মূলত শুভেন্দু অধিকারীর ব্যবহারের জন্য, তার ডিক্টেটরশিপের জন্য, এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন যে এই জিনিস যদি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো কয়েকজন বিধায়ক হয়তো শাসক দলে চলে যাবে, এবং সেক্ষেত্রে বিজেপির প্রতি মানুষের একটা ভুল ধারণা তৈরি হবে। তাই অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের বিষয়টা নিয়ে তিনি দাবি জানিয়েছেন জেপি নাড্ডাকে চিঠি লিখে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। পানিহাটির পুরো চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ, আজকের মধ্যেই পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ। সোসাইটির জমি বিক্রির অভিযোগে পদত্যাগপত্র জমার নির্দেশ। আর কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? পানিহাটির পুরো চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, কি কারণে ঠিক বলা হয়েছে মলয় রায়কে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে? দেখো, মলয় রায়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ ছিল। গত 6 মাস ধরেই এই পুরসভাতে একটা জটিলতা চলছিল। সেই জায়গাতেই দলের পক্ষ থেকে অত্যন্ত সর্বোচ্চ নেতৃত্ব ক্ষুব্ধ ছিলেন, এবং শেষবার যেটা ঘটনা তিনি ঘটিয়েছেন, একটি সোসাইটির জমিকে তিনি বিক্রি করে দিয়েছেন এবং দলের কোনো নির্দেশ ছাড়া, এবং যে পুরসভা রয়েছে সেই পুরসভায় কোনো রকম বৈঠক ছাড়াই করেছিলেন। তাই দল ক্ষুব্ধ হয় এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ নেতৃত্ব ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষ তারা এদিকে বৈঠক করেন এবং বৈঠক করে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সেই পদত্যাগের নির্দেশের পরেই তিনি কিন্তু সংবাদ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছেন। কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেই সব কারণ এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। তবে তাকে যে সময় দেওয়া হয়েছিল বিকেল 4টে পর্যন্ত, সেই সময় অতিক্রান্ত হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে পদত্যাগ করবেন, কারণ দলের পক্ষ থেকে বলা হয়েছে যদি আজকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে কিন্তু দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হবে আজকে রাত্রের মধ্যেই, এবং আগামীকাল সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে এবং তার বিরুদ্ধে অনাস্থা নেওয়া হবে, এবং সোমনাথ দে বলে একজনকে চেয়ারম্যান করা হচ্ছে, এবং এছাড়াও ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু আগামীকালের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। অর্থাৎ মলয় রায় যে ঘটনা ঘটিয়েছে, একটি সোসাইটির জমিকে বিক্রি করেছেন এবং দলের নির্দেশকে উপেক্ষা করেছেন, এবং তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ ছিল জলের ট্যাক্স নেওয়া নিয়ে। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ আছে মানুষের ব্যবহারে জলের ওপর কোনো ট্যাক্স বসানো যাবে না, কিন্তু পানিহাটি একটা পুরসভা যেখানে জলের ট্যাক্স নেওয়া হচ্ছিল, অ্যামিউজমেন্টের ট্যাক্স নেওয়া হচ্ছিল, সেই জায়গাতেই দল ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই মতোই কিন্তু তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি পদত্যাগ করবেন। যদি না করেন কিন্তু আগামীকাল দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। এছাড়াও তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে নতুন চেয়ারম্যান সোমনাথ দেকে দায়িত্ব দেওয়া হবে বলে দলের সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মলয় রায় তিনি ঠিক কি বলছেন এ নিয়ে শুনব। মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে, SMS গেছে, তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য। এখানে আমি বলেছিলাম যে আমার কি অপরাধে আমাকে এই পদ ছাড়তে হবে। পদ ছাড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি, এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি। আশা করি সদুত্তর আমি পাবো। পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে গুলি, সন্ত্রাসবাদীদের, ট্রেনে 400 যাত্রীকে পণবন্দি করেছে জঙ্গিরা। দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রদেশের ঘটনা এটি।
পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে গুলি, সন্ত্রাসবাদীদের কয়েকশো যাত্রীকে পণবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনের কয়েকশো যাত্রীকে 400 যাত্রীকে পণবন্দি করা হয়েছে। প্রায় 400 যাত্রীকে পণবন্দি করেছেন সন্ত্রাসবাদীরা। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানের ঘটনা এটি। বালুচ লিবারেশন আর্মি ঘটনার দায়ও স্বীকার করেছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, এই কি জানা যাচ্ছে বিষয়? আর এখনো পর্যন্ত যেটা খবর সেটা পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ রয়েছে সেই বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে কোয়েত্তা শহর। এই কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সেই ট্রেনের ওপর বালুচিস্তান লিবারেশন আর্মি বলে একটি সশস্ত্র জঙ্গি বাহিনী তারা হামলা চালায়। তারা ট্রেনে অগ্নিসংযোগ করে এবং তাদের গুলিতে একনাগাড়ি গুলি চালানোর জেরে আহত হয় ট্রেনের চালক। এবং ওই ট্রেনের 9টি বগিতে, জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটির 9টি বগিতে প্রায় 400 জন রয়েছেন যাত্রী, যাদের মধ্যে এই 400 জনই পণবন্দি বলে প্রাথমিকভাবে বলা হয়েছিল। পরবর্তীকালে অবশ্য আরেকটি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে 100 শতাধিক যাত্রীকে পণবন্দি করেছে জঙ্গিরা। ইতিমধ্যেই এই ঘটনার খবর পাওয়ার পরেই যেটা আমরা জানতে পারছি, একটি উদ্ধার কার্য শুরু হয়েছে এবং সেই উদ্ধার কার্যের ক্ষেত্রে সেই খবর পাওয়ার পরে এই পণবন্দি করার কারণ কি? সন্ত্রাসবাদীদের ঠিক কি দাবি? কোনো দাবি রয়েছে কি আদপে? দীর্ঘদিন ধরেই বালুচ প্রদেশকে আলাদা করার কথা বলে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তাদের নামটা দিয়েই বোঝা যাচ্ছে বালুচিস্তান লিবারেশনের পক্ষে তারা। এবং দীর্ঘদিন ধরেই তারা বলছে যে পাকিস্তানের যে প্রশাসক রয়েছে তারা বালুচিস্তানের সাধারণ নাগরিকের ওপর নির্বিচারে অত্যাচার চালায় এবং সেই কারণেই তারা বালুচিস্তান স্বাধীন করার পক্ষে। এবং সেই জায়গা থেকেই তাদের এই আজকের এই ঘটনা এবং এর আগেও বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালিয়েছে এই বিএলএ। এবং এই মুহূর্তে তাদের বক্তব্য যে কোয়েটা থেকে পেশাওয়ারগামী যে ট্রেনটিতে তারা আজকের এই হামলা চালিয়েছে সেইখানকার যাত্রীদের যদি কোন রকম ভাবে উদ্ধার করার চেষ্টা চালায় পাকিস্তান প্রশাসন, তাহলে তাদের হাতে পণবন্দি থাকা সমস্ত যাত্রীকে নিকেশ করা হবে। যদিও ইতিমধ্যেই বালুচ প্রশাসনের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে, একটি ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং একটি সিকিউরিটি টিমও ইতিমধ্যেই এই মুহূর্তে ট্রেনটি যেখানে রয়েছে তার উদ্দেশ্যে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত ওই এলাকায় যেহেতু পুরোটা ঘিরে রেখেছে এই যে বিএলএ লিবারেশন আর্মি, বালুচ লিবারেশন আর্মির সশস্ত্র জঙ্গিরা, সেই জন্য ওখানে পৌঁছতে পারছে না কেউ। তবে প্রাথমিকভাবে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে 6 জন যে মিলিটেন্ট ছিল তারা নিহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বালুচিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে ইমার্জেন্সি মেজার হিসেবে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং ওই দিকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকেও সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত বালুচিস্তান প্রদেশের যিনি সরকারি দপ্তরের মুখপাত্র তারা বলছে যে এই মুহূর্তে জাফর এক্সপ্রেসের আশেপাশে বিপুল গুলি বিনিময় চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই জঙ্গিদের এবং সেই নিরাপত্তা রক্ষী বাহিনী জঙ্গির গুলির বিনিময়ের ফলে এখনো পর্যন্ত 6 জন মিলিটেন্টের মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই ট্রেনের দখল নিরাপত্তা বাহিনী নিতে পারেনি বলেই খবর। ঋষিকেশ, অঙ্কুদা, প্রায় 400 জন যাত্রী ছিলেন, তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি তারা অক্ষত রয়েছেন? এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে না। 9টি বগিতে 400 জন যাত্রী নিয়ে বালুচিস্তানের কোয়েটা প্রদেশ থেকে এটা যাচ্ছিল খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ারের দিকে এবং পথিমধ্যে এই জায়গায় ট্রেনটিকে গুলি চালাতে শুরু করে এবং একটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা একটি কামরার মধ্যে এসে জড়ো হন বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। ট্রেনের চালক আহত হয়েছেন। ট্রেনটি পুরোপুরি দখলে নেয় এই জঙ্গিরা। তারপরেই ট্রেনের থাকা এবং ট্রেনের বাইরে থাকা নিরাপত্তা বাহিনী প্রাথমিকভাবে যারা পৌঁছেছে তাদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। 6 জন জঙ্গির মৃত্যু হয়। কিন্তু এবার যদি উদ্ধার কার্য শুরু করার চেষ্টা করে পাক প্রশাসন, সমস্ত যারা যাত্রীরা রয়েছে তাদের নিকেশ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে এবার আলাপচারিতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে জঙ্গিদের দাবির ভিত্তিতে তারা কি চাইছে তার মাধ্যমে পণবন্দি যাত্রীদের উদ্ধার করাটাই প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো প্রশাসনের। হয়তো সেই প্রচেষ্টাও হবে। সেক্ষেত্রে পাকিস্তান প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।
বাংলাদেশের শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। সেনা অভ্যুত্থান ঘটাবার চেষ্টার অভিযোগ লেফটেন্যান্টের বিরুদ্ধে নজরবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা, তাকে নজরবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আশিস দা, শুরুতে যেটা জানতে চাইব ঠিক কী ঘটেছে, কেন তাকে নজরবন্দি করা হয়েছে, কোথায় বা রাখা হয়েছে বা কোথায় বা রয়েছেন তিনি? দেখো, খবরটা আসছে খুবই উদ্বেগজনক। আমরা জানি না বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোথায় যাচ্ছে। এই মুহূর্তে যে খবরটা আমরা করছি সেটা হচ্ছে বাংলাদেশের আর্মির শীর্ষ সেনাপতি বলা যেতে পারে, কেননা এই লেফটেন্যান্ট জেনারেল লেভেলের সেনাপতি ফয়জুর রহমান, তাকে নজরবন্দি করে ফেলা হয়েছে। নির্দেশ দিয়েছেন কিন্তু সরকার নয়, সেনা প্রধান ওয়াকারুজ্জামান নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নজরবন্দি করতে। এটার অর্থ হচ্ছে তার সব ক্ষমতা এবং পদ কেড়ে নেওয়া হয়েছে। কেন নজরবন্দি তারও একটা উত্তর পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন বা সেনা অভ্যুত্থানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। দেখো, সাধারণভাবে লেফটেন্যান্ট জেনারেল স্তরের একজন সেনাপতিকে এইভাবে নজরবন্দি করাটা খুব ব্যতিক্রমী ঘটনা, এটা রোজ রোজ ঘটে না। তারপরে এই ফয়জুর রহমান সম্পর্কে যে পরিচয় আমরা অনেক দিন ধরেই জানি সেটা কি, তিনি হচ্ছেন জামাত ইসলাম ঘনিষ্ঠ এবং পাকিস্তানের মদতপুষ্ট। তিনি পাকিস্তানের মদতপুষ্ট হয়ে বাংলাদেশের ভেতরে জামাত ইসলামকে বারবার শক্তি দিয়ে তিনি বাংলাদেশকে একটা পাকিস্তানের স্যাটেলাইট দেশ এবং পাকিস্তানি মৌলবাদের রমরমা ঘটাতে চাইছেন। এই খবরটা আমরা বেশ কয়েক মাস ধরেই জানি। আমরা এটাও জানি যে গত বছরের জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় এই লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়নের মতো একটা ব্যবস্থা করার। তখন কিন্তু আর্মি ব্যারাকের মধ্যে ছিল, আর্মি কিন্তু হাসিনাকে বাঁচাতে আসেনি। পরে আমরা শুনেছি কদিন আগে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যুক্ত মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভোলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশ আর্মিকে চাপ দেওয়া হয়েছিল তারা যেন হাসিনাকে বাঁচাতে না যান। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পালাবদল হয়েছে, বাইডেনের বদলে এসেছেন ট্রাম্প ইউনুস বিরোধী। ট্রাম্প বলেছেন বাংলাদেশের দায়িত্বটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিলাম। তারপরে কদিন আগে এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি একটা বক্তৃতা প্রসঙ্গে বলেছিলেন আমি সতর্ক করে দিচ্ছি, পরে যেন কেউ বলতে না পারেন আমি সতর্ক করে দেইনি। তিনি হানাহানির বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি সবাইকে নিয়ে ভোট করার কথা বলেছিলেন। আজকে বোঝা যাচ্ছে কাদের কাদের তিনি সতর্ক করে দিয়েছিলেন। আজকে যখন লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সেনাপতি ফয়জুর রহমানকে নজরবন্দি করে ফেলা হয়েছে, তাকে নজরবন্দি করা মানে সব ক্ষমতার থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা, তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের অভিযোগ আনা হয়েছে, তখন বোঝা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তুমি অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আশিসদা যেমন বলল যে বাংলাদেশে সেখানকার পরিস্থিতি আবারও যথেষ্ট উদ্বেগজনক, কারণ সেখানকার শীর্ষ জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে নজরবন্দি করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে কিন্তু এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সোমবার বৈঠক চলে রাত পর্যন্ত। দুপুর 3টে থেকে রাত 11টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক থেকে ইতিবাচক সমাধান মিলেছে, সূত্রের খবর এমনটাই। আজ ফের পড়ুয়ারা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত
জানাবেন। গত কয়েকদিন ধরে যাদবপুরে সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। আমরা দেখেছি যে ওয়েব কুপার একটি সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল বাম মনোভাবাপন্ন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে গেলে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ যে এই হামলায় পড়ে ব্রাত্য বসু তিনিও আহত হন এবং তিনি হাসপাতালে যান। পাশাপাশি ব্রাত্য বসুর গাড়িতে এক ছাত্রের পায়ের উপর দিয়ে চলে গেছে এমনও অভিযোগ করেন পড়ুয়ারা। ইন্দ্রনুজ তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে ছাড়াও হয়েছে। অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ হয়ে, তাকেও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সমস্ত কিছু নিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে যাদবপুরে এখনও সেখানকার অচলাবস্থা চলছে। যদিও গতকাল একটা মিটিং হয়েছে এবং মধ্যরাত পর্যন্ত কার্যত বৈঠক হয়, 11টা পর্যন্ত সেই মিটিং হয়। সমাধান সূত্র বেরিয়ে এসেছে বলে, ইতিবাচক কিছু মিলেছে বলে সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। ঠিক কী সূত্র, কীভাবেই বা সমাধান সম্ভব, এই সমস্ত কিছুই জানবো অরিত্র ঘোষের কাছ থেকে। অরিত্র, দেখো, গতকাল প্রায় 8 ঘন্টা বৈঠক। সেই বৈঠকে ডিন ছিলেন উপস্থিত, সহ উপাচার্য এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা ছিলেন। একই সাথে ছাত্রছাত্রীরাও তাদের দাবি দেওয়া নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন। এবং বৈঠক থেকে যেটা আমরা জানতে পারছি, প্রায় মধ্যরাত পর্যন্ত চলা বৈঠকে বেশ কিছু ইতিবাচক রফাসূত্র মিলেছে এবং যে কারণে আগামী কয়েকদিনের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে পরিস্থিতি বা পঠন পাঠন সেটা শুরু হতে পারে। তবে এখানেও একটা বিষয় খুব উল্লেখযোগ্য, কারণ গতকালকের বৈঠকের পরে ছাত্রছাত্রীদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে তারা নিজেদের মধ্যে আরো একটি আলোচনা করবেন এবং একটি বৈঠক করবেন, তারপরেই ছাত্রছাত্রীরা কি সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত তারা জানাবেন। দেখো, মূলত 3টি দাবি ছিল ছাত্রছাত্রীদের তরফ থেকে। এক, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। দ্বিতীয়ত হচ্ছে জরুরি ভিত্তিতে ইসি মিটিং ডাকতে হবে এবং তৃতীয়ত যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা মামলা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে। আমরা যেটা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের তরফ থেকে জানতে পারছি যে বৈঠকে বেশ কিছু ইতিবাচক ফলাফল মিলেছে। সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা এবং অধ্যাপকরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি তা ফিরিয়ে আনা সম্ভব হবে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। দালাল রাজ আটকাতে বড় সিদ্ধান্ত নবান্নর। জমি বাড়ি দলিলের কপি এবার থেকে শুধু অনলাইনেই পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন বাড়ির মালিকেরা। 1985 সাল পর্যন্ত সব দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে অনলাইনে। জমি বাড়ি দলিলের কপি এবার থেকে অনলাইনেই পাওয়া যাবে। দালাল রাজ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। 1985 পর থেকে সব দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে অনলাইনে। দালাল রাজ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন। বিভিন্ন সময় অভিযোগ উঠছে যে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে, জমি মাফিয়াদের বিরুদ্ধে জমি বা বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ, কিন্তু একের পর এক অভিযোগ জমা করতে থাকাতে এবার নড়ে চড়ে বসেছে নবান্ন। এই নিয়ে আমরা কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, ঠিক এই ক্ষেত্রে নবান্নের কি পদক্ষেপ হতে চলেছে এই দালাল রাজ ঠেকানোর ক্ষেত্রে? দেখো, এই দালাল চক্র বা দালাল রাজকে আটকানোর জন্য কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ এর আগে নেওয়া হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে বলেছিলেন যে এই দালাল রাজ আটকাতে হবে এবং তার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ তিনি মুখ্য সচিবকে দিয়েছিলেন। তারপরে কিন্তু এই বিষয়টি নিয়ে, এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে তারা নাড়াচাড়া করেন এবং তখন দেখা যায় যে এই যে দালাল রাজ যেটা রয়েছে, সেই দালাল যখন কোনো মানুষ কোনো কপি তুলতে চায় বা যখন কোনো দলিলের কোনো কাগজপত্র নিতে যায়, তখন তাদেরকে 5 থেকে 7 হাজার টাকা মতন ঘুষ দিতে হয়। এই ঘুষ কেন দেয়া হবে এবং এই ঘুষের টাকাটাকে আটকানোর জন্যই কিন্তু এই অনলাইন সার্ভিসটা স্টার্ট করা হলো এবং অনলাইন 1985 এর পর থেকে যারা যারা রয়েছেন প্রত্যেকেই তাদের দলিল অনলাইনে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই অনলাইনে দলিল পাওয়ার জন্য তারা অ্যাপে যাবেন এবং সেখান থেকে 100 থেকে 150 টাকা, কি খুব বেশি হলে 200 টাকা খরচ হবে, যেখানে বসে তারা কাজ করবেন। সেই চার্জ যেটা হয় সেই চার্জটা নিয়েই কিন্তু পুরো দলিলটা তারা পেয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে অনলাইনে এই দলিল দেওয়ার বিষয়টা চলে আসাতে কিন্তু এখন এই দালাল রাজ্যে বিভিন্ন জায়গায় তারা থাকতেন যেখান থেকে দলিল বের করা হতো। মূলত যে রেজিস্ট্রেশন অফিসগুলো রয়েছে সেখানে যে এই চক্রটা গজিয়ে উঠেছিল সেই চক্রটা অনেকটাই কম হবে বলেই মনে করা হচ্ছে। ঋষিকেশ, ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।